আশা করছি সবাই ভালো আছো। শুরু করছি পদ্মজা উপন্যাসের 10 নম্বর পর্ব। লিখেছেন ইলমা বেহেরোজ। হেমালতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিঁধছে। সে কাপা স্বরে জানিয়ে দিল, শুটিং দলের একজন এসেছিল। হেমালতার ঠোঁট দুটো খেপে উঠল প্রচণ্ড আক্রোশে। পদ্মজা সবাইকে চিনে না, তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন, পূর্ণা, কে এসেছিল? পূর্ণা 2 সেকেন্ড ভাবল, এরপর নতমুখে বলল, কালো দেখতে যে মিলন। পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো। তার ভয় হচ্ছে, মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল, তখন কি হবে? পূর্ণা মিথ্যা বলল কেন? সত্য বললেই পারত। হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না। পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। হেমলতা বারান্দা অবধি এসে আবার ঘুরে তাকালেন। মনটা খচখচ করছে। মনে হচ্ছে ঘাপলা আছে, নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা, কে জানে। রাতে পদ্মজা খেতে চাইল না। বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘুরে রেখেছে। চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না, তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে, অচেনা অজানা অনুভূতি। পদ্মজার হাব ভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগোচরে পড়ল না। তিনি ঠিকই খেয়াল করেছেন, কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকোনোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তা তো অস্বীকার করা যায় না। যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন। পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন, কিন্তু কোনো প্রশ্ন করলেন না। রাতের মধ্যভাগে মোর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন। চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন, তোমার বাসন্তীর কি হয়েছে? সে কি তোমাকে ত্যাগ করছে? সেদিন ফিরে এলে কেন? মোর্শেদ চমকালেন, অপ্রস্তুত হয়ে উঠলেন। হেমলতা বাসন্তীকে চিনল কি করে? এই নাম তার গোপন অধ্যায়। অবশ্য হেমলতা মতো মহিলা না জানলে বোধহয় বেমানান লাগত। মোর্শেদ বিব্রত কণ্ঠে বললেন, হে আমারে কি ত্যাগ করব, আমি এরে সাইরা দিছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারে তার নজরে এলো না মোর্শেদের। 20 বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে। হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট, চাপা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল। মোর্শেদের শরীরের পশম দাঁড়িয়ে গেল। এই খবরও হেমলতা জানে? এত কিছু কি করে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায়। রাতে বেশ ঠান্ডা পড়ে। মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না, তাই বারান্দার রোমে এসে বসেন। কতদিন পর রাতের আধারে বারান্দার রোমে তিনি। বিয়ের 1 বছর পরেই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার 6 মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয়। বাসন্তীর মা 12 নারী, আর একজন 12 নারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না। মোর্শেদের বাবা মিয়াফর মুরল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন 12 নারীর মেয়েকে ছেলের বউ হিসাবে মানতে আপত্তি করেন। ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে, সে খবর মিয়াফর মুরল পেলেন না। তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কুরবান হলো হেমলতার। তখন কলেজ ওঠার 7 মাস ছিল। এরপর পড়াটাও আর এগোলো না। জীবনের মোড় করুণ রূপে পাল্টে গেল। পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা। পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল, পদ্মজা হতে দিল না। শিয়ানা 2টা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেলল, ইজ্জত যাবে। পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করল। চিঠিটা তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করলে সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠিটা পড়বে, তাও হলো না। পরপর 2 দিন কেটে গেল। সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চাইত না। সারাক্ষণ হাতে যান নিয়ে যেন থাকে। এই বুঝি মা এলো। 2 দিন পর মোক্ষম সুযোগ পেল। হেমলতা বাপের বাড়ি গিয়েছিলেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে। যদিও কয়েক মিনিটের পথ, দ্রুতই ফিরবেন। পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি। সে চিঠি খোলার অপেক্ষায় ছিল।
আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত। তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল। পদ্মজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল। এই আপা, খোল না, লজ্জা পাচ্ছ কেন? চিঠি এটা, কারো গায়ের কাপড় খুলতে বলছে না। পদ্মজা চমকে তাকালো, যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে। পদ্মজা বলল, কী সব কথা পূর্ণা? আচ্ছা মাপ চাই, আর বলবো না। পদ্মজা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে। প্রথমেই বড় করে লেখা, প্রিয় পদ্মফুল। পূর্ণা পাশে বসে দুজনের মনোযোগ চিঠিতে। প্রিয় পদ্মফুল, আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো। আজ চলে যাব ভাবতেই বুকে তোলপাড় চলছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস, কণ্ঠনালী। এতটুকু মিথ্যা বলিনি। সেদিন শুটিংয়ে সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার। না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই। প্রতিটা ক্ষণ শুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায়। দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো। সেদিন কথা বলার লোভ সামলাতে পারেনি। টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন রিনরিনে গলার স্বর আর শুনিনি। রাতের ঘুম আড়ি করে বসে। তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি বোকা, ধরতে পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয়, আবার প্রমাণ হলো। এই রাগ করবে না, বোকা বলেছি বলে। জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে। অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি অতি সামান্য, তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই। পদ্ম ফুলটাকে যে আমার চাই। তিনি রাজি হননি, নায়কের সাথে আত্মীয়তা করবেন না। আর বললেন, তোমার অনেক পড়া বাকি, তোমার মা কিছুতেই রাজি হবেন না। আহত মনে দুপা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি, বুঝেছি, তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। ইতি লিখন শাহ। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে। ভ্রু উঁচিয়ে পদ্মজাকে বলল, আপারে, লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে। কি সুন্দর করে লিখেছে। পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না। পূর্ণা বলল, একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। আল্লাহ, আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে। আর কিছু বলিস না, পদ্মজা মিনমিনে গলায় বলল। পূর্ণা শুনল না। সে অনবরত কথা বলে যাচ্ছে। আমার ভাবতে যে কি খুশি লাগছে আপা। নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন বিয়ে হবে। চুপ কর না। এই আপা, লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবি না? পদ্মজা চোখ বড় করে তাকালো। অবাক স্বরে বলল, কিভাবে? ঠিকানা কই পাবো? আর আম্মা জানলে? না না। পূর্ণা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখল। ভয়ে বুক ধুকপুক করছে। মাঘ মাস চলছে। কেটে গেছে 4 মাস। শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে, গুনগুনে 3 নম্বর সিঁড়িতে। নাকের ডগায় মেট্রিক পরীক্ষা। দিনরাত পড়তে হচ্ছে। নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা। এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য। কখনো উদাস হয়ে, আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা। সেই যে চিঠি দিয়ে হারালো, আর সাক্ষাৎ মিলল না তার। কখনো কি মিলবে? তিনি কি আসবেন? এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা, যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলের গভীরে জেগে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে। পূর্ণা আসলো শীতের চাদর মুড়ি দিয়ে। 2 দিন আগে তার 8ম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। হিমেল হাওয়ার হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে। আপা? পদ্মজা তাকালো, মৃদু হেসে বলল, কি? পরপরই আবার উৎকণ্ঠা নিয়ে বলল,
আম্মা আবার অসুস্থ হয়ে পড়ছে? পূর্ণা পদ্মজার পাশে ঘেঁষে বসল। না, আম্মার কিছু হয় নাই। পদ্মজা হাঁপ ছেড়ে বলল, আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে, একদিকে তাকিয়ে থাকে, এক জায়গায় বসে থাকে, এই জন্যই শরীরে এত অশান্তি, দুর্বল হয়ে পড়ছে। আব্বারে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে। আমার কথা তো আব্বা শুনবে না। আচ্ছা। দুজন নদীর ওপারে চোখ রাখল। অতিথি পাখির মেলা সেখানে, রোমাঞ্চকর আকর্ষণ। এত পাখি দেখে মন ভরে গেল। পাখিদের কল কাকলিতে এলাকা মুখরিত। এপার থেকে শোনা যাচ্ছে, কোথেকে দৌড়ে এসে প্রান্ত। সে 4 মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে। এসে বলল, আপারা কি করো? পূর্ণা বলল, পাখি দেখি, আয় দেখে যা। প্রান্ত দূরে চোখ রাখল। সকালের ঘন কুয়াশা ধবল চাদরে ঢাকা নদীর ওপার। পাখিদের ভালো করে চোখে ভাসছে না। শীতের দাপটে প্রকৃতি নীরব, তাই পাখির কল কাকলি শোনা যাচ্ছে দারুণভাবে। প্রান্ত বলল, বড় আপা, একটা পাখি ধরে আনি? একদম না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না। ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে। প্রান্ত চুপসে গেল। এরপর মিয়ে যাওয়া গলায় বলল, আচ্ছা ঠিক আছে। তোরা এখানে কি করস? মোর্শেদের কণ্ঠস্বর শুনে 3 জন ফিরে তাকালো। প্রান্ত হাসিমুখে ছুটে এসে বলল, আব্বা, আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব। মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নেন। এরপর বলেন, তোর মায়া আমার লগে কাইজা করব। আম্মারে আমি বলবো। আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে লইয়া যামো। পদ্মজা চোখ দুটি জ্বলজ্বল করে উঠল। মুর্শদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন। ছেলে নাই বলেই হয়তো প্রতিটা বাবা মায়ের একটা ছেলে আশা থাকে। হেমালতা পরপর 3টা মেয়ে জন্ম দিলেন। এ নিয়ে মোর্শেদ অভিযোগ করেননি, তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন। প্রান্তকে যখন প্রথম আনা হলো, মোর্শেদের খুব রাগ হয়। ভিক্ষুকের ছেলে বলে। সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে উঠল। মোর্শেদ 2 হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে। এখন দেখে আর বোঝার উপায় নাই, মোর্শেদ আর প্রান্তের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। মোর্শেদ কাঠখোট্টা গলায় 2 মেয়েকে বললেন, সদরে যাইয়াম, দুইডারে লাইগা চাদর আনতাম না সুইডার। পদ্মজা কথাটা শুনে চমকালো। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পদ্মজার অবস্থাও তাই হলো। খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না। স্নায়ুকোষ থমকে গেছে। শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ, অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে। ঢোক গিলে ঝটপট উত্তর দিল, আব্বা, তোমার যা পছন্দ তাই এনো আমার জন্য। খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মোর্শেদ অনুভব করলেন সেই কাঁপা গলা। গত সপ্তাহ রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে। অলন্দপুরে সে কি তুলকালাম তাণ্ডব। ছেলেটাকে নাড়া করে জুতার মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো অলন্দপুর। আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি। মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। তার ঘরে যেন সত্যি একটা পদ্মফুলের বাস। মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন। খারাপ ব্যবহারটা আগের মতো আসে না। তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন। পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসলো মোর্শেদ। প্রেমা খেজুরের রস দেখেই মাকে বলল, আম্মা, পায়েস খাবো। আচ্ছা খাবি। সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির উপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়ে। সূর্যের আলোতে কোনো তেজ নেই। 4 ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসলো পাটি বিছিয়ে। খেজুরের কাঁচা রস দেখে রোদে বসে খাওয়াটা যেন একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দ। মোর্শেদ নারিকেল গাছে উঠছেন। পায়েসের জন্য নারিকেল অপরিহার্য উপকরণ। আচমকা পদ্মজা প্রশ্ন করল, আজ কি সোমবার? পূর্ণা কথা বলার পূর্বে হেমালতা বারান্দা থেকে বললেন, আজ তো সোমবারই, কেন? পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায়। আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা। ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছেন। আমায় বলে রাখতি, সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন, এই জন্যই ডেকেছেন। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা।
দুই বোন বাড়ি থেকে দ্রুত বের হলো। সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে দুজনের গায়ে। মোর্শেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল, আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মোর্শেদের সামনে হাওমাও করে কান্না করে ওঠে। মোর্শেদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ফিরেন অনেক রাত্রিরে। পূর্ণা বলল, আব্বার পছন্দ ভালো তাই না আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর। পদ্মজা হাসল। সামনে কটি দাঁত ঝিলিক দিল। হাতের ডান পাশে ধানক্ষেত। ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় চিকচিক করছে। অনেকে হাতে কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার। বাতাসের নতুন ধানের গন্ধ। হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল, আপা রে, লিখন ভাই। পদ্মজার নিঃশ্বাস গেল থমকে। মুহূর্তে বুকের মাঝে শুরু হয় তাণ্ডব। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো। পদ্মজা। লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে। পাশে মগা। পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল। পূর্ণাকে বলল, এখানে আর এক মুহূর্তও না। কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো। পূর্ণা অবাক হয়, কিন্তু এ নিয়ে রাগ করল না। লিখন পিছন পিছন আসছে। পদ্মজার বুক কাঁপছে বিরতিহীন ভাবে। চাহনি অশান্ত। পদ্মজা উপন্যাসের 10 নম্বর পর্ব এখানেই শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।